এখন যেটা দেখা যাচ্ছে যে আমি যখনই সময় পাই আমি অডিও রেকর্ড করতে বসে যাই, কারণ আমি জানি না নেক্সট কখন আমি আবার অডিও রেকর্ড করতে পারবো। তো এটা তেমন অসুবিধাজনক হয় না। যার যার কারণে আমি পরে যখন আশেপাশে মানুষ থাকে তাদের সামনে মানে তাদেরকে আমার পূর্ণ মনোযোগ দিতে পারি, কারণ বাকি সময়টুকু আমি নিজের সাথে কথা বলতে পারবো, এটা আমার আশা থাকে। তো এটাই হচ্ছে কথা। অনেকে কিন্তু এটা করে না, অনেকে ভাবে যে অন্য জীবনে অন্য কোনো মানুষ আসলে তার হয়তো বা সেলফ লাভ বা নিজের সাথে যে কথা বলার এটা কমে যাবে, কিন্তু এটা আসলে না। যেমন যারা জার্নালিং করে তারা কিন্তু এটার উপর এটাকে কেন্দ্র করে এমনভাবে ভাবে না যে অন্য কোনো মানুষ আসলে তার জার্নালিং বা অন্যান্য ডকুমেন্ট করার অভ্যেসটা রিপ্লেসড হয়ে যাবে। রিপ্লেসড কখনোই হবে না যদি আপনি আসলে এটাকে একটা লাইফস্টাইলের অংশ হিসেবে ধরে নেন। কিন্তু এমনি যদি আপনি এটাকে হবি হিসেবে নেন, জার্নালিং বলুন, লেখালেখি বলুন, অথবা যেটাই হোক, আপনি যদি এটাকে হবি হিসেবে ধরে নেন তাহলে এটা রিপ্লেস হয়ে যাবে কোনো না কোনোভাবে। আপনি যখন চাকরি পাবেন বা আপনার ক্যারিয়ার আগাবেন তখন অবশ্যই এটা রিপ্লেস হয়ে যাবে। কিন্তু এটাকে আপনি যদি লাইফস্টাইলের অংশ হিসেবে নেন, ধরেন প্রতিদিন 10 মিনিট 20 মিনিটের জন্য আপনি নিজেকে সময় দেন, সেই সময়টুকু তো আপনি জার্নালিং করেন বা নিজেকে ডকুমেন্ট করেন অথবা ছবি আঁকেন, তাহলে দেখা যাবে যে আপনার জন্য অনেকটা সময় হাতে থাকবে। আর এটা আপনি যেভাবেই থাকুক না কেন, আপনার জীবনে অনেক বেশি চাকরি আসুক না কেন বা আপনি ব্যস্ত হয়ে যান না কেন ক্যারিয়ারে, তারপর আপনি আপনার নিজেকে সময় দিতে এটা কোনো এক্সকিউজ থাকবে না যে আপনি নিজেকে সময় দিতে পারতেছেন না। আর এটা দেখা যায় যে অনেকেই প্রথমে ধারণা করতে পারে না বলে তারা হয়তো ভাবে যে আমি 9 to 5 জব করতে চাই না, কারণ ওটা করলে আমার তো জীবনে অনেক কিছুই করা হবে না, বা তারা তাদের হবিকে দেখতে পারবে না, তাদের অন্যান্য শখগুলো পূরণ করতে পারবে না, ফ্রি টাইম থাকবে না। কিন্তু এটা আসলে ভুল, কারণ ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু সামথিং ইউ উইল ডু ইট। কারণ আমাদের সবার হাতে লিমিটেড টাইম, আমরা যারা যারা আছি সবার কাছেই তো 24 ঘন্টা। এখন এই লিমিটেড টাইমটা আমরা নিজেরা কীভাবে সিঙ্ক্রোনাইজ করে কীভাবে আমরা সেটা মেনটেন করবো সেটা আমাদের হাতে। কেউ হয়তো বা আপনার লাইফস্টাইলে চলতেছে না বা আপনার অনুযায়ী সে তার জীবন ধারণটা চেঞ্জ করতেছে না আপনার বলা অনুযায়ী, কিন্তু তার মানে এটা না তার লাইফস্টাইল আপনার থেকে ইনফেরিয়র বা সুপিরিয়র। সে হয়তো বা তার জীবনে মেইন ফোকাস করছে যে ক্যারিয়ার, আর আপনি হয়তো বা নিজের মেইন ফোকাস করছেন হ্যাপিনেস, যার কারণে আপনি সময় পাইলে আপনার হ্যাপিনেসের বাড়াইতে যতটুকু যেগুলো করা লাগে সেগুলো করতেছেন। তো মানুষের এরকম আলাদা লাইফস্টাইলে ফোকাস থাকতেই পারে। কেউ হয়তো বা অনেক শহরে যাইতে পছন্দ করে, যে শহরের চাঞ্চল্যতার ভিতরে নিজেকে সে আটকায় রাখতে চায়, কিন্তু আবার অনেকে গ্রামে থেকে নিরিবিলির ভিতরে কাজ টাজ করে যেতে পারে। আসলে মোটিভেশনটা ভিতর থেকে আসে, এমন না যে হ্যাঁ এটা ঠিক যে শহরের দিকে আপনি যদি থাকেন তাহলে আপনার বাইরের আশেপাশে যারা কাজ করতেছে তাদের দেখেও আপনার কাজ করার আগ্রহ বাড়বে, এটা একটা আলাদা ফ্যাক্টর। কিন্তু তার মানে এই না যে গ্রামে বসে নিরিবিলি অবস্থানে বা উরবান কোনো টাইপ জায়গায় বসে তার লাইফস্টাইল চালাচ্ছে, তার তার কাছে সেই একই ড্রাইভটা নাই, এরকমটা না। আর এখন যেহেতু গ্লোবালাইজেশনের যুগ, এখন আপনি যেখানে থাকেন না কেন ইন্টারনেট যদি থাকে তাহলে আপনার কোনো উপায় নাই যে আপনি হাত পা গুটায় বসে থাকবেন, কারণ আপনি অন্যদেরকে দেখবেন যেখানে থাকেন না কেন যে ওরা ইমপ্রুভ করার চেষ্টা করতেছে। তখন আপনার মধ্যেও একটা মোটিভেশন বলেন বা ড্রাইভ বলেন, যেটাই বলেন, কাজ করবে। আর এটাতে এনভায়রনমেন্ট এখন বেশি ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে না, কারণ এনভায়রনমেন্ট সবগুলা প্রায় একই রকমের হয়ে যাচ্ছে। বিশেষ করে আমি যখন অন্যান্য যেগুলো শহরে যাই বা গেছি তখন দেখা যায় যে আমি সবগুলোর মাঝে একটা আলাদা মিল খুঁজে পাইছি, যে ও এখানে একই রকম নিউ মার্কেট আছে, ওখানে নিউ মার্কেট আছে, এখানে একটা উপশহর আছে, ওখানে উপশহর আছে। মানে সব একই মানুষ হয়তো বা একটু আলাদা, কিন্তু আপনি যদি জেনারেলাইজ করে দেখেন সব জায়গায় কিন্তু মানুষ আবার একরকম। সব
মানুষের হয়তো বা ইন্ডিভিজুয়ালি দেখলে হয়তো বা আমরা আলাদা আলাদা স্টোরি পাবো, কিন্তু আপনি দেখবেন যে বেশিরভাগ শহরের মধ্যে মিল আছে। কমিউনিটি কলেজে কেউ পড়তেছে হয়তো বা, কেউ হয়তো বা কমিউনিটি কলেজে পড়তেছে না, কিন্তু তারপরেও তাদের মাঝে মিল আছে। তো এটা একটা দেখার বিষয় যে সব এলাকায় যেহেতু একই রকম ধরনের একটা ফরম্যাটে সবাই চলে আসতেছে, তো এখন আমাদের মোটিভেশন হিসেবে এনভায়রনমেন্টটাকে ফ্যাক্টর না করে যে আমরা শহরে যাব সেই কারণে হয়তো বা আমরা গ্রাম থেকে পড়াশোনা করবো, এরকম না করে আমাদের মূল মোটিভেশন হওয়া উচিত ইন্টারনাল। তো এই কারণে হয়তো বা আমি প্রেফার করি যে যদি আমি থাকি তাহলে নিরিবিলি একটা জায়গায় থাকবো, কারণ আমার আচ্ছা একটু শব্দ আসতেছে, কারণ আমার মনে হয় যে আমার ইন্টারনাল যে গ্রাডটা আছে কোনো কিছু করার জন্য সেটা যথেষ্ট। সেটা সেটা যদি আমি এমন কোথাও নাও থাকি যে যেখানে সবাই কাজ করতেছে দেখে আমারও কাজ করতে ইচ্ছে হবে, তাও আমার মনে হয় আমার সেই ইন্টারনাল লাইফটা থাকবে। একটু বেশি শব্দ হচ্ছে, সরি। এই ইন্টারনাল লাইফ মানুষের মধ্যে সবসময় থাকবে না, অথবা সবসময় একই পরিমাণে থাকবে না, কিন্তু তার মানে যেটা নাই এমন না, হয়তো বা কারোর মাঝে অনেক অল্প পরিমাণে আছে বলে তারা, যেমন আমরা যদি চিন্তা করে দেখি অনেকেই জিমে যায়, অনেকে জিমে যায় ইমপ্রুভ করতে পারে না, আবার অনেকে বাসায় ইউটিউবে ভিডিও দেখে দেখে ওয়ার্কআউট করে অনেক ইমপ্রুভ করে থাকে। তো তাদের ভিতরে যে ইন্টারনাল যে ড্রাইভটা আছে যে ভালো কিছু করার, সেই কারণে ওরা বাসাতে বসে ইমপ্রুভ করতে পারে। আবার অনেকে জিমে যায় ইমপ্রুভ করতে পারে না, কোনো একটা একাডেমিক সেটিংস যেখানে যায় তাদেরকে করতেই হবে ইমপ্রুভ, কিন্তু তারপরও শেষমেশ যারা জিমে যায় একটু চাপে পড়ে হলেও যেভাবে হোক ওরা নিজেকে ইমপ্রুভ করতে শিখে যায়। তো ইন্টারনাল আর এক্সটার্নাল অনেকগুলো ফ্যাক্টর আছে, ড্রাইভ আছে, যেগুলো আমাদেরকে প্ররোচিত করবে লাইফে। এটা একটা দেখার বিষয়। অনেক সময় হয়তো আপনি চাচ্ছেন যে এক্সটার্নাল ড্রাইভগুলো চেঞ্জ করে, হয়তো বা ভাবতেছেন আপনি শহর যদি চেঞ্জ করেন বা এলাকা যদি চেঞ্জ করেন, হয়তো বা গ্রাম থেকে শহরে যান বা শহর থেকে গ্রামে আসেন, তাহলে হয়তো আপনার লাইফস্টাইল পুরোপুরি চেঞ্জ হবে। আসলে না, যদি আপনার ইন্টারনাল বিষয়গুলো ঠিকই থাকে আমার মনে হয়, তাহলে আমার মনে হয় যে আপনি অতটাও চেঞ্জ এক্সপিরিয়েন্স করতে পারবেন না। এটা এখন আমার নিজস্ব মতামত, এটা লাইফে এক একজনের কাছে এক একজন এক একভাবে রিয়েলাইজ করবে। তো এটা নিয়ে আমার এতটুকুই ধারণা যে সবাই যে সবসময় এলাকা চেঞ্জ করলে তাদের ইন্টারনাল বিষয়বস্তু চেঞ্জ হয়ে যাবে, এবং সেই এলাকা, এটা অবশ্য ঠিক যে নতুন এলাকা দেখলে, নতুন নতুন স্টিমুলাস দেখলে আপনার ভিতরে নতুন নতুন অ্যাকশনের নেওয়ার একটা উদ্যোগ আসবে, কিন্তু তারপরেও যদি আপনার ভিতরে যে এই যে আপনি অ্যাকশন নেবেন সেটা তো ইন্টারনাল স্টিমুলাস থেকে আসে, সেই কারণে ইন্টারনাল কোনো স্টিমুলাস যদি আপনার না থাকে যে এটা করতে হবে, তাহলে আপনি কখনো করতে পারবেন না। তো আমি সে অনুসারে অনেক স্টেবল আর নিরিবিলি জীবনযাপন করছি, কারণ আমার স্কুল তেমন চেঞ্জ করিনি, এবং আমি জন্মের পর থেকে কিছু শহর চেঞ্জ করলেও আমি যখন আমার চাইল্ডহুডে আসে, মানে যেই অংশটুকু চাইল্ডহুড বলে ধরে নেওয়া হয় সেই অংশটুকু আসে আমি বেশ স্টেবল ছিলাম, একটা শহরেই ছিলাম, সেখানেই আমার মানে আমার বাসা পরিবর্তন করা বা এলাকা পরিবর্তন বা শহর পরিবর্তনের তেমন করে প্রয়োজন আসেনি। এটা একটা ভালো হয়েছে একদিক থেকে যে আমার তেমন কোনো আলাদা কিছু দেখার করতে হয়নি বা, কিন্তু এটা অনেকের ক্ষেত্রে হয় না, দেখা যায় যারা সরকারি চাকরি করে তাদের প্রায় এলাকা পরিবর্তন করতে হয়, ফ্রেন্ড পরিবর্তন হয়ে যায় তখন, বা অনেক কিছুই আলাদা হয়ে যায়। তারা এক এক সময় এক একটা স্টিমুলাস অনুভব করে, পরে এক এক ধরনের অ্যাকশন নেয়। তো যাই হোক, এটা যেহেতু আমি এরকম সুযোগ পাইনি, কিন্তু এটা একদিক থেকে অবশ্যই ভালো হয়েছে যে আমি এখন এখানে স্টেবিলিটি পাইছি। এখান থেকে আমি শিখতে পারছি যে একটা ইন্টারনাল আমার ড্রাইভ দরকার, সেই কারণে সেটা ইন্টারনেট থেকেই হোক বা যেখান থেকে হোক, একটা ইন্টারনাল ড্রাইভটা আমার কাছে আসছে, যার কারণে আমি এখানে অনেক নিরিবিলি একটা আবহাওয়ার মধ্যে, যেখানে আমার কিছু না করলেও আমি দিনে খাই পরে বাঁচতে পারবো, তারপরেও আমার একটা ড্রাইভ আছে যে আমার কিছু করব। তো আবার অনেকেই হয়তো বা এটা এটা না অন্যভাবেও শিখতে পারে, কিন্তু আমি এভাবে শিখছি যে একটা শহরে অনেকদিন থাকা মানে এটা না যে আমার ভিতরে যে কোনো কিছু করার ইচ্ছা সেটা দিনে দিনে কমে যাবে, কারণ আশেপাশের মানুষরা তেমন কিছু করতেছে না। এটা আসলে একটা ইন্ডিভিজুয়ালিটির ব্যাপার, যে আপনি ইন্ডিভিজুয়ালি কতটুকু
করেন, আর অন্যরা করতেছে বা করতেছে না সেটা দেখে আপনি নিজের উপর এফেক্ট পড়তে দিচ্ছেন নাকি, এটা একটা বিষয়। এটা একটা বড় বিষয় যে অন্যদের অন্যদের আশেপাশে এনভায়রনমেন্টটাকে আপনি কতটুকু ফ্যাক্টর হিসেবে ভাবেন বা ওটাকে কতটুকু আপনার উপর প্রভাব ফেলতে দিচ্ছেন। সেটা সেটা যদি কম হয় তাহলে আপনি যে পরিবেশে থাকেন না কেন আপনি যেটা করতে চাচ্ছেন সেটা অবশ্যই হবে। আর যদি না থাকে তাহলে আপনি যেখানে যান না কেন, বিদেশে যান না কেন বা দেশে থাকেন না কেন, আপনি মনে হয় না অতটাও কিছু করতে পারবেন। করলেও আপনার আপনার ইচ্ছা অনুযায়ী অতটা কিছু করা সম্ভব না আমার বলে মনে হয় এটা। আজকে অনেক ফিলোসফিক্যাল বিষয় নিয়ে গল্প করছিলাম। তো ফিলোসফি নিয়ে আরও এক বিষয় বললেই বলা যায়, কিন্তু এখন আমি আসবো যে ভিসসের ইউটিউব একটা চ্যানেল আছে যেটার হোস্ট মাইকেল স্টিভেন্স, যেটা ভিসাস 1, ওটা নিয়ে আমি বলতেছি মূলত। তো তিনি ওই মাইন্ডফিল্ডের একটা এপিসোডে, মাইন্ডফিল্ড ইউটিউব অরিজিনাল একটা সিরিজ, তো ওখানে একটা এপিসোডে দেখাইছেন যে কীভাবে আমাদের বিলিফ সিস্টেম বা প্লাসিবো ইফেক্ট কীভাবে আমাদের সুস্থতায় ইম্প্যাক্ট ফেলে। দেখা যায় যে অনেকে একটা মেশিনে ঢোকানো হয়, ওএমআর মেশিনে, কিন্তু তাদেরকে বলা হয় যে এই মেশিনটা তাদের যেই সমস্যা ছিল সেটা সমাধানে সাহায্য করবে। তো পরে প্লাসিবো ইফেক্টের কারণে হোক বা যেই কারণে হোক, এটা ওই যারা ঢুকছিল ওই ওএমআর মেশিনে, তাদের ওএমআর মেশিন দিয়ে না খাতা খাতে, আচ্ছা যাই হোক, একটা যেই মেশিনে মানুষজন ঢুকে এক্স রে করার জন্য, ওইটার মতো গোল একটা মেশিন, তো মেশিনটা ফ্যাক্টর না, তো ওখানে যারা ঢুকছে তাদের দেখা যায় যে লাইফস্টাইলে অনেক ইমপ্রুভমেন্ট ঘটে, কারণ তারা বিশ্বাস করছিল যে ও আচ্ছা এটা তাহলে একটা ইনস্ট্রুমেন্ট। পরে দেখা যায় যে ওদেরকে বলা হয় যে এটা আসলে তেমন কোনো স্পেশাল মেশিন না, এটা কোনো জাদু দিয়ে আপনাকে ঠিক করে না, কিন্তু তারপরেও তাদের যে ইমপ্রুভমেন্ট সেটা থেকে যায়। তো প্লাসিবো ইফেক্ট আপনি জানার পরেও অনেক সময় দেখবেন যে এটা কাজ করতেছে। এটা প্লাসিবো ইফেক্টের ক্ষেত্রে সত্যি, যখন আপনি কোনো কিছুকে খারাপ ভাববেন, ওটা যতই ভালো কাজ করুক বা তখন আপনার মনে হবে না এটা তো অতটাও ভালো কাজ করতেছে না। আবার অনেক সময় আপনি প্লাসিবো ইফেক্টের জন্য হোমিওপ্যাথির ওষুধ হয়তো বিশ্বাস করতেছেন যে হোমিওপ্যাথি তো এমনি খালি প্লাসিবো ইফেক্ট, আমার মনে হচ্ছে ভালো হবে তাই আমি ভালো হচ্ছি, কিন্তু তারপরেও দেখা যায় আপনি একটু হলে সুস্থ অনুভব করেন। এটা ইন্টারনাল একটা বিষয়। তো আপনি প্লাসিবো ইফেক্ট বিশ্বাস না করলেও এটা আপনার উপর ইফেক্ট ফেলবে, অথবা নাসিবো ইফেক্টের ক্ষেত্রে এটা সত্যি কথা। এখন একটা কোরিয়ার একটা কেসের কথা নিয়ে বলতে যাচ্ছি। ওই কোরিয়ার কোন রিভার সেটা আমি ভুলে গেছি, কিন্তু সম্ভবত একটা স্কুল ট্যুর ছিল। তো তারা নদী পার হয়ে যাচ্ছিল, তো দেখা যায় যে করাপশন কিন্তু প্রত্যেকটা গভর্নমেন্টে আছে। হয়তো আমরা বাঙালি বলে আমাদের মনে হচ্ছে যে বাংলাদেশের গভর্নমেন্ট বেশি করাপ্টেড, কিন্তু দেখা গেছিলো যে ওই নদীতে যখন স্টুডেন্ট সহ ওই জাহাজটা ডুবে গেছিলো, তখন সরকারের, ওই দেশের সরকারের অনেক কোনো অব্যবস্থাপনার কারণে হোক বা যে কারণে হোক, ওদেরকে সেটা উদ্ধার করার জন্য তেমন কোনো ব্যবস্থাপনা নেওয়া হয়নি। পরে দেখা যায় যে যতজন স্টুডেন্ট ছিল তাদের অনেকেই ক্লাসমেট মারা গেছে, এবং পরবর্তীতে তাদের তাদের কয়েকদিন পরে হাই স্কুলের গ্র্যাজুয়েশন ছিল, এবং সেখানে দেখা যায় 50 জন শিক্ষার্থী যদি ধরি তার মধ্যে মাত্র 5 জন। আর ইটস কাইন্ড অফ স্যাড যে তারা একই কাজ করে। তো আমি মাঝে মাঝে কল্পনা করি যে এই যে স্কুলে যে পিকনিক হয়, হয়তো বা এক সময় মনে হইতে পারতো যে আমাদের স্কুলের পিকনিক বাসে কোনো সমস্যা হইলো, তো পরে দেখা যাইতো হয়তো বা আমরা মরে গেলাম, তো তারপরে ক্লাসমেট ফাঁকা দিয়ে ওই রকম একটা ক্লাসরুমে আমরা কীভাবে ফিরবো, আমরা কি ওই রকম গ্রিড কি কন্ট্রোল করতে পারবো কিনা, অথবা আমি বাঁচবো কিনা, এমন একটা ধারণা মনে হয়। আমি ইটস ওকে। এমনি ওই ওই সাউথ কোরিয়ার এই ঘটনাটা একটু আমার, এই কেসটা আমার কেমন জানি লাগছিল যে আসলে স্টুডেন্টগুলো এতজন যে মারা গেল, তো স্টেপ নেওয়া উচিত ছিল। তখন কিন্তু কোরিয়াকে সাহায্য করার জন্য ইউএসের কয়েকটা নেভি বলছিল যে সাহায্য করার জন্য কি লাগবে নাকি এক্সট্রা শিপ।
কিন্তু কোরিয়া এটা নিষেধ করে দেয়, কারণ তাদের একটা নিজেদের যেই একটা চিত্র ছিল আমেরিকানদের কাছে, সেটা তারা ধরে রাখতে চায়, মানে ফেম ধরে রাখতে চায় যে আমরা তো আমাদের নিজেদের কাজ নিজেই করতে পারি। সেই অহংকারের কারণে হোক বা যে কারণে হোক, তারা তৎক্ষণাৎ স্টেপ নেয়নি, আর অন্যদের সাহায্যটাও করছে ডিনাই করে। এখন অনেকে মারা গেছে যেটার কারণে। তো এইরকম একটা বিষয় আমাদের ব্যক্তিগত লাইফে হতে পারে যে আমরা হয়তো অনেককে সাহায্য অফার করতেছে বা ইচ্ছা করে আমরা অনেকের কাছে সাহায্য চাই না, কিন্তু আমাদের মনে রাখতে হবে সাহায্য চাওয়া কোনো দোষের কাজ না। আপনি চাইলেই সাহায্য চাইতে পারেন। এখন অন্যজন সাহায্য করবে কি না সেটা আপনার উপর নির্ভর করে। ও যদি সাহায্য না করে, তাহলে হয়তো আপনার মনে হবে যে আপনি বেশি কিছু চাই ফেলছেন, কিন্তু আসলে আপনি বেশি কিছু চাননি। যদি না সেটা এমনি 2-3 জন যদি আপনাকে বলে যে এই সাহায্যটা বেশি কিছু না, এমনি চাইলে করা যায়, তখন আপনার মনে হয় ধরে নেওয়া উচিত যে যাকে আপনি প্রথমে বলছিলেন যে সাহায্য করার কথা, সে একটু রুড। তো যাই হোক, আমি সম্ভবত ফিলার ওয়ার্ডগুলো বেশি ইউজ করি। যাই হোক, তো কেমন কিছু না এরকম। যাই হোক, এই ব্যাপারটা আমার চেঞ্জ করতে হবে। এখন আসি নতুন কোনো কথায়। তো চায়না কোরিয়া যেভাবে আগাইছে, এখন বাংলাদেশেও প্রোগ্রেস করবে আমার মনে হয়, কিন্তু হয়তো বা সময় লাগবে। কিন্তু আমরা যদি সারাক্ষণ কমপ্লেন করতে থাকি, আমরা অ্যাকশন নেওয়ার টাইম পাবো না। জামাল নজরুল ইসলাম, যিনি এই বইটা লিখছেন, দ্য আলটিমেট ফেট অফ ইউনিভার্স, এইরকম আরও অনেক, কিন্তু ওনার মতো অনেক ট্যালেন্টেড মানুষজন আছে আমাদের দেশে, যারা হয়তো বা অনেক রিসার্চ করছেন বা এখন হয়তো বা কোনো বিশ্ববিদ্যালয়ে রিসার্চের কাজে নিয়োজিত আছেন, কিন্তু তাদের আমরা বেশিরভাগই চিনি না। আর এটার পিছনে হয়তো বা তারাও যারা করতেছেন এইরকম গবেষণা বা ভালো কাজ করতেছেন, তারা হয়তো ফেম চান না, যার কারণে তারা লোকচক্ষুর আড়ালেই থেকে যান। তাদেরকে একটু হইলেও আমার মনে হয় অবদান দেওয়া উচিত যে না, ওনারা ভালো কাজ করতেছেন, মানে তাদের কিছু অ্যাচিভমেন্ট সরকার থেকে দেওয়া উচিত আমার বলে মনে হয়, যে করতেছো এরকম ভালো জিনিস আরও করে যাও। কিন্তু এখন দেখা যাক, যেহেতু আমি সরকার না, বা আমি সরকার তো একটা বড় এন্টিটি, আর আমি ইন্ডিভিজুয়ালি কী ভাবতেছি সেটা তো এক হবে না, কারণ দ্য রুলস ফর রুলার্স আর ভেরি ডিফারেন্ট। আমাদের এমনি মনে হইতেই পারে যে পাবলিক হিসেবে যে এটা তো ওইভাবে না করে ওইভাবে করলেও পারতো, কিন্তু ওনারা হয়তো বা একাধিক বিষয় ভেবেই চিন্তা করে তারপর সিদ্ধান্ত নেয়। কিন্তু এটা আমি বলতে পারবো না, কারণ আমি সরকারের অংশ না। হ্যাঁ, কাক অনেক বেশি ডাকতেছে। কয়েকদিন আগে একটা ব্যাপার হলো যে বগুড়ার একটা জেল থেকে কয়েকজন কয়েদি পাওয়া গেছে, একদম শশাঙ্ক রিডিমশনের স্টাইলে। ওরা গর্ত করতেছিল অনেক দিন ধরে। তো এটা একটা বিষয় যে প্রথম একবার ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের মনোলগে যেটা আমি বলছিলাম যে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, ওনারা হয়তো বা এখন পালায় যাওয়ার চেষ্টা করে না, আরও বেশি ক্রাইমের যেই পানিশমেন্ট সেটা নিতে বাধ্য থাকবেন হয়তো বা, কারণ তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো এখন দেখা যাক ওনাদের কী হয়। আমার ইচ্ছা বড় হয়ে জাস্টিস সিস্টেম নিয়ে কিছু একটা করার, হয় ক্রিমিনোলজিস্ট, না হয় ল নিয়ে বা এরকম কিছুই নিয়ে। তবে আমার ধারণা আমি মানুষের সাথে সম্পর্কিত যে সকল জিনিস আছে সেগুলোতে গেলে বেশি ভালো করব। যদিও মানুষ একটু কমপ্লিকেটেড, আপনি কখনোই গেস করতে পারবেন না। হয়তো বা গেস করতে পারবেন, কিন্তু আপনি কখনো সিওরিটি দিতে পারবেন না যে আমার গেসই সব থেকে বেশি বেটার। হয়তো বা আপনি এখন যে বৈজ্ঞানিক পদ্ধতি আছে সেটা অনুসারে বলতে পারবেন, প্রুফ নিয়ে বলতে পারবেন যে সেই প্রুফের মতে এইটুকু এইটুকু কাজ করাটাই যুক্তিযুক্ত, কিন্তু আপনি কখনোই সেটা 100% সিওরিটি দিয়ে বলতে পারবেন না। এখন দেখা যাক মানুষজন কেমন হয়। আমার ব্যক্তিগত লাইফে বেশিরভাগ মানুষজনই মোটামুটি আন্ডারস্ট্যান্ডেবল, আর আর হওয়ারই কথা, কারণ যেহেতু আমার বেশিরভাগ ফ্রেন্ডরাই টিনেজার। আমিও এখন বর্তমানে টিনেজার, যদিও 1-2 বছর পরে আমি অ্যাডাল্টহুডে পা দেব।
যদিও সেটা একটা সার্টিফিকেট অনুসারে। বাংলাদেশের মানুষদেরই কি খালি একাধিক সার্টিফিকেট থাকে নাকি অন্যান্য দেশে এরকম আছে, সেটা নিয়ে আমার একটু জানার ইচ্ছা। কোরিয়ানরা যেমন তাদের জন্ম বছরকেও একটা বছর নিয়ে ধরে দেয়, তো সেই অনুসারে আমি মনে হয় অনেক, একজন অ্যাডাল্ট কারণ আমার 18 হয়ে গেছে। কোরিয়ান আর্মি নিয়েও অনেক কিছু কথা বলার আছে আমার। আসলে এতদিন আমি অনেক বেশি কন্টেন্ট কনজিউম করছি, তাই একটু হলেও আমার মনে হয় সেটা মানে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া। যদিও এই মনোলোক বেশি জন শুনবে কিনা আমি জানি না, তবে কোরিয়ান আর্মিতে সবাইকে ইনলিস্টেড হতে হয়, বিশেষ করে ছেলেদের 18 থেকে 22 বছর। কিন্তু খালি যারা অলিম্পিকে অংশগ্রহণ করে দেশের জন্য কিছু মেডেল টেডেল দিচ্ছে তাদের ক্ষেত্রে এটা মাফ করে দেওয়া হয়। কিন্তু অনেকে যে দেখবেন যে কেপপ যারা কাজ করেন ওনারাও তো ধরা যায় যে তারা সফট পাওয়ারের একটা মানে দেশের সুনাম অর্জন করতে ভূমিকা রাখছে, তো তাদেরও কি আর্মিতে যোগদান করা উচিত বা আর্মিতে সার্ভ করা উচিত? ওই যে ম্যান্ডেটরি যেই 2 বছর বা 3 বছরের আর্মি আছে ওটাতে কি ওনাদেরকে সার্ভ করতে দেওয়া উচিত, নাকি ওনাদের ক্ষেত্রেও আর্মিটা মাফ করে দেওয়া উচিত অলিম্পিয়ানদের মতো? তো এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি দেখা গেছে কোরিয়াতে। তো বাংলাদেশেও এরকম করলে করা যায় যে সবাইকে ম্যান্ডেটরি 2 বছর আর্মি সার্ভিস, অন্তত যারা একটু অলস টলস আছে তারা তারা একটু মানে শক্তিশালী হবে বা ওরা একটু ওয়ার্কআউটকে সিরিয়াসলি নিবে, এরকম একটা। কিন্তু সবাইকে সবাইকেই যে কোরিয়ান আর্মি একটা ম্যান্ডেটরি করছে এটা একটু কেমন জানি, বিশেষ করে। তবে হ্যাঁ, আমার মনে হয় ওদের কিছু একটা শিথিল করা আছে যাদের শারীরিক বা মানসিক অন্যান্য সমস্যা আছে তাদের ব্যাপারে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যারা ট্যাটু করে, এইটার সোর্স আমি জানি না, তাই আমাকে এটা নিয়ে আমি এটা বলছি এমনটা বলবেন না। কিন্তু আমি শুনছি যতদূর যে যাদের গায়ে ট্যাটু আছে তাদেরকে মাফ করে দেওয়া হয় ট্যাটু, কারণ ট্যাটু কোরিয়ান সমাজে তেমন অতটা ভালো করে দেখা হয় না। যে তবে হ্যাঁ, আমরা যে মেহেদি দিই সেই মেহেদিও তো এক ধরনের ট্যাটু, কিন্তু যদিও এটা পার্মানেন্ট না, তবে পার্মানেন্ট জিনিসগুলা অনেক কিছুই আছে, যেমন পার্মানেন্ট তো ফ্যামিলি হয়। তাই বলে তো আমরা ফ্যামিলি তো মাঝে মাঝে রিগার্ডও করি যে ফ্যামিলিটা কেমন জানি, কিন্তু তার মানে এই না যে পার্মানেন্ট বলেই ওটা খারাপ। পার্মানেন্ট অনেক জিনিস ভালো আছে। তো এসবই। তবে হ্যাঁ, বাংলাদেশ নিয়ে আমি আজকে অনেক কিছু বলছি, হয়তো বা লাস্টের দিকে এসে বলছি লিখে অনেকে শুনেনি, আগে চলে গেছে। এটা একটা সেফ জিনিস, কিন্তু আমাকে কেউ যদি মানে আমার বিরুদ্ধে অথবা আমার বিরুদ্ধে কোনো কাউন্টার আর্গুমেন্ট থাকলে আপনি বলতে পারেন কমেন্টসে। এখন আমি যাই, টাটা।